আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 22, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টার নির্দেশ, আজ রাষ্ট্রীয় শোক। বিমান দুর্ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক, হতাহতদের পরিবারের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর রাখতে ভোলায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়ায় বিশিষ্টজনদের গুরুত্বারোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় 200 জন। আহতদের মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। ঢাকার 7টি হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্তের ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও সবচেয়ে বেশি চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানেই রাত 10:30 এবং রাত 12:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মারা যাওয়ার তথ্য জানিয়েছেন তাদের স্বজনরা। এখানে যদি কোনোভাবেই মনে হয় কোনো রোগীকে বিশেষ সেবার জন্য কোথাও পাঠালে উপকার হবে, তাকে পাঠানোর ব্যাপারে সরকারের দিক থেকে কোনো রকম দ্বিধা থাকবে না। প্রাথমিক মূল্যায়নের ক্ষেত্রে 25 জনের মতন আসলে আশঙ্কাজনক অবস্থায় আছে। রাজধানীর উত্তরার বিভিন্ন হাসপাতালেও চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের। সোমবার দুপুর 1:18 স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান। মুহূর্তেই ক্যাম্পাসটি হয়ে ওঠে মৃত্যুপুরী। শেষ মুহূর্তে বিমান থেকে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বের হতে পারলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সারাদিন চলে উদ্ধার অভিযান। রাতে গাড়িতে করে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার মাধ্যমে শেষ হয় উদ্ধার অভিযান। সকালে ওনারা কাজ করে বাকি যে ফাইনাল চেক আপ করে এটা সমাপ্তি ঘোষণা করলে আমাদের সিআইডি টিম এটাকে ক্রাইম সিন হিসেবে নিয়ে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো আমরা সম্পন্ন করব। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে এবং 2021 সালেরও নভেম্বরে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একই ধরনের বিমান। নিহত হন বিমান বাহিনীর 2 জন অফিসার। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনাস্থলের এখনকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। সেখানে আছেন সাদি মাহমুদ। সাদি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। আনিকা, ধন্যবাদ আপনাকে। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ অবস্থা যদি আপনাকে জানাতে চাই, অন্য 8-10টা দিনের মতো কিন্তু আজকে একটা স্বাভাবিক দিন হওয়ার কথা ছিল, যেহেতু সকাল পদচারণায় মুখর থাকার কথা ছিল, কিন্তু এই স্কুল সেটা কিন্তু হয়নি। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে, বিমান বাহিনীর যুদ্ধবিমান প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনের সামনেই কিন্তু আমি আসলে অবস্থান করছি। এবং আপনি যে দেখতে পাচ্ছেন যে হায়দার আলী ভবন, এই ভবনের ভিতরেই কিন্তু আসলে এইখানে বিমানটি বিধ্বস্ত হয় এবং এই ভবনের ভিতরে ঢুকে যায়, যার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 22 জনের মতো প্রাণহানি ঘটেছে এবং 1.5 শতাধিক কিন্তু হসপিটালে ভর্তি রয়েছেন। এবং এইখানকার পরিবেশ কিন্তু একটা নিস্তব্ধতা বিরাজ করছে, একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। এবং উদ্ধার তৎপরতার বিষয়টি যদি আপনাকে জানাতে চাই, গতকাল রাতেই কিন্তু বেশিরভাগ কাজ কিন্তু শেষ হয়েছে এবং
যে ধ্বংসাবশেষ যেটি ছিল বিমানের, সেই বিমানের ধ্বংসাবশেষ কিন্তু কাল রাতেই নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে উদ্ধার তৎপরতা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হবে। এরপরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলা হবে এবং এই বিষয়টি আসলে জানিয়ে দেওয়া হবে। এবং আরেকটি বিষয় আনিকা আপনাকে জানিয়ে রাখতে চাই, আমরা যেহেতু সকাল থেকেই এই এলাকায় অবস্থান করছি, আমরা আসলে দেখেছি যে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাইরেও কিন্তু অনেক অভিভাবক অপেক্ষা করছেন এবং তাদের সাথে আমি যদি কথা বলে জানতে পেরেছি যে তারা যেটি বলছেন যে তাদের সন্তানটিকে তারা হাসপাতাল সহ কালকের পর থেকে কোথাও খুঁজে পাননি এবং তারা বলছেন যে এইখানে যদি কোনোভাবে তারা পান সেটি তারা বলছেন। তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আনিকা আপনি জানেন যে তাদের সাথে কথা বলার মতো অবস্থায় আসলে এখন নেই। তারা এইটাই বলেছেন যে দেশবাসীর কাছে যেন তারা দোয়া চেয়েছেন, বলেছেন যে তাদের আদরের সন্তানটিকে তারা যেন খুঁজে পান, জীবিত না হলেও তারা যেন মরদেহটি খুঁজে পান, এই বিষয়টি তারা কিন্তু উল্লেখ করেছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকে এই ঘটনার কারণে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে এবং আজকে সারাদিনই কিন্তু সব সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং আনিকা আজকে যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে। তো সবশেষ যে পরিস্থিতি, এই এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে, একটা নিস্তব্ধতা বিরাজ করছে। আনিকা, ধন্যবাদ সাদি আপনাকে আমাদেরকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ পরিস্থিতি জানাবার জন্য। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, হতাহতের ঘটনায় পুরো দেশবাসী হতবাক। যারা স্বজন হারিয়েছে তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল, মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, বাক্রুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, এখনো লাশ আসছে হাসপাতালে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা বাবা এখনো খোঁজ দিচ্ছে আমার সন্তান কোথায়, তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা। আমরা আপনাদের সঙ্গে, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস, আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আমাদের জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত, সবাইকে আল্লাহ শান্তি দেন। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কয়েকজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে। সেখানে আছেন রিয়াজ ইসলাম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, এখন পর্যন্ত কয়জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, তাদের পরিচয় কি জানতে পেরেছেন? আনিকা, আপনাকে ধন্যবাদ। গতকাল উত্তরার দিয়াবাড়িতে যে বিমান ট্র্যাজেডি হয়েছে তাতে বেশ কিছু শিক্ষার্থী তারা ঢাকা সিএমএস বা নিউজ সহ 7টি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 171 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে 25 জনের অবস্থা আসলে সংকটাপন্ন। আমরা যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত মূলত 22 জনের মরদেহ মারা গিয়েছিল এবং তাদের মধ্যে 8 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এবং যে 22 জন মারা গেছে এর মধ্যে 17 জন শিশু রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। গতকাল রাতে আইএসপিআর থেকে আমাদের মূলত একটি তালিকা দেওয়া হয়েছে, যারা যাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো, তাদের সেই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। এর মধ্যে রয়েছে ফাতিমা আক্তার, যার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলায়, এবং শামীম করিম, যার বাড়ি বরিশাল জেলায়, রজনী ইসলাম, তার বয়স 37, বাড়ি কুষ্টিয়ায়, এবং মেহনাজ আফরিন হুমায়রা, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলায়, সাদিয়া আক্তার বয়স 13, তার বাড়ি ঢাকা জেলায়, নুসরাত জাহান আনিসা, তার বাড়ি ঢাকা জেলায়, এবং সাদ উদ্দিন, তার বাড়ি হচ্ছে মিরপুরে, এবং সাইমা আক্তার, তার বাড়ি গাজীপুরে, এবং এদের মূলত হচ্ছে এদের লাশ মূলত তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটা বিষয় জানা রাখি যে বাকি কিন্তু মরদেহ শনাক্ত করা যায়নি। ধন্যবাদ রিয়াজ আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের পাশে থেকে চিকিৎসা ও উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের জন্য ভালো হবে না। রাহুল রায়ের রিপোর্ট। গণ অভ্যুত্থানে শহীদদের সম্মানে রাজধানীতে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিশেষ অনুষ্ঠানে সারা দেশ থেকে এসেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এসেছিলেন শহীদদের পরিবারের সদস্যরাও। তবে উত্তরায় বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। শুরুতেই শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি 1 মিনিট দাঁড়িয়ে আমাদের নীরবতা পালন করার জন্য। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শোক জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি। এরই ভিতরে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন। এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সম্ভবত এরই মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে কর্ডন করেছে, কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে, নেতাকর্মী যারা আছে, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে। পিআর পদ্ধতি, নির্বাচন সহ অন্যান্য ইস্যুতেও কথা বলেন তারেক রহমান। আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করে দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপর নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে উত্তরায় দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের রক্তের জরুরি প্রয়োজন। এমন পরিস্থিতিতে আহতদের জন্য চ্যানেল আই প্রাঙ্গণে আজ সকাল 11টা থেকে চ্যানেল আই কর্মীদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। প্রতি বছরের মতো মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ 7টি ক্ষেত্রে মোট 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 দেওয়া হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পদক দেওয়া হবে। মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই পদক প্রদান করবেন। 22 থেকে 28 জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ একযোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দেশব্যাপী উদযাপিত হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এসব তথ্য জানান। চাঁদার জন্য ইলিশের দাম বাড়ে জানিয়ে উপদেষ্টা বলেন, ইলিশের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আড়তদাররা বলেছে আমরা সেটা সিটি কর্পোরেশনগুলোকে দিচ্ছি। ওরা বলছে যে একদম ওই সময় যে চাঁদাবাজিটা হয় এবং কিছু টোলের কারণে ওদেরও এটা খরচের মধ্যে বেড়ে যায়।
আমরা ডিজেলের জন্য অনুরোধ করেছি যে ডিজেলের দাম কমানো যায় কিনা। আমরা চেষ্টা করছি যে যেসব কারণ তারা বলেছেন যে কারণে বাড়ে সেটাকে আমরা সরকারিভাবে কিছু কমাতে পারি কিনা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ভোলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ধুঁকতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে চারা রোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্বারোপ করেন বিশিষ্টজনেরা। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব ও পরিবেশ বান্ধব জীবনাচারে অভ্যস্ত করতে এমনই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত পরিবেশবাদীদের। ভোলা থেকে হারুনা রশিদের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। উন্নয়নের নামে নির্বিচার প্রকৃতি ধ্বংস আর ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় সভ্যতা যখন অস্তিত্ব সংকটে, তখন সারা দেশের পাশাপাশি ভোলাতেও প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ, এই গাছ সম্বন্ধে যত বেশি আমরা আলোচনা করব, এর উপকারিতা যত বেশি আমরা জানতে পারবো, ততই কিন্তু আমরা গাছ লাগানোর ব্যাপারে উৎসাহী হব। সুতরাং স্কুল, কলেজ, মাদ্রাসা সব ছাত্রছাত্রীদের কিন্তু আমাদের এই মেসেজটা দিতে হবে যে একটি বৃক্ষ সে কী ধরনের উপকার করে। সাধারণ জনগণ এবং এই ছাত্রছাত্রী সবাই মিলে আমরা যখন গাছ লাগাবো এবং আমরা যত বেশি গাছ লাগাবো, তত কিন্তু বাংলাদেশের উষ্ণতা কমবে, বৈরী জলবায়ুর থেকে আমরা পরিত্রাণ পাবো। আসুন আমরা হাতে হাত মিলিয়ে সবাই এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। কর্মসূচির অংশ হিসেবে ভোলার সদর, বুরহানুদ্দিন উপজেলা সহ দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরিমুকরির বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি সহ নানা প্রজাতির বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। বর্তমানে বৃক্ষনিধন, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের সবচেয়ে সহজ উপায় হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো। ফলজ গাছ দিছে, এটার থেকে ফল হবে, আমাদের ফলের চাহিদা মিটবে। তো এই যে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনকে মোকাবেলা করার জন্য আমরা গাছের চারা বিতরণ করতেছি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিস্থিতি উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে এমন উদ্যোগে ধরিত্রী রক্ষার আন্দোলনকে আরও বেগবান করবে বলে মত বিশিষ্টজনদের। আমরা সকলে মিলে যদি এই গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশ রক্ষা পাবে, পাশাপাশি আমাদের জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা পাবে। গাছ লাগানোর মাধ্যমে পরিবেশটাকে সংরক্ষণ করা। কৃতজ্ঞতা জানাই প্রকৃতি এবং জীবন ক্লাবকে যে বৃক্ষরোপণের একটা বড় কর্মসূচি এখানে সংগঠিত হলো, এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে টেকসই উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নন্দিত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। বেশ কিছুদিন রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত 5 জুলাই রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হন ফরিদা পারভিন। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন তিনি। নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে উন্নত স্যানিটেশন ব্যবস্থা বা ওয়াশ ব্লক নির্মাণের যে স্বপ্ন দেখানো হয়েছিল তা পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ওয়াশ ব্লক নির্মাণের 1/4 কাজ না করেই বরাদ্দের সিংহভাগ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে 2022-23 অর্থবছরে জেলার লোহাগড়া ও কালিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য জিপিএস প্রকল্পের অধীন ওয়াশ ব্লক নির্মাণ কাজে বরাদ্দ হয়েছিল প্রায় 1,61,00,000 টাকা। কাজ শেষ হবার কথা 180 দিনের মধ্যে। সময় পেরিয়ে গেলেও অধিকাংশ স্কুলেই কাজ হয়েছে নামমাত্র।
আয় যায় কাল হয় আর আসেই নাই, তাদের ছায়াও দেখি না। এবং বারবার আমি অফিসে যে জিজ্ঞাসা করি, বলছে যে কন্ট্রাক্টর করবে না। ছেলে মেয়ের শৌচাগারের যে অবস্থা, ওয়াশবলক হলে তো সেটা আমাদের প্রয়োজনটা মিটে যেত। পর্যাপ্ত টয়লেট নাই, তার কারণে স্বাস্থ্য ঝুঁকি তো বাড়বেই। আমাদের স্কুলে একটা বাথরুম, আর আমাদের স্কুলে সব ছাত্রছাত্রীদের এই একটা বাথরুমে যেতে হয়। আমাদের স্কুলে কোনো ওয়াশবলক নেই, আমরা মানে পাশের বাড়িতে যেতে হয়। আমাদের পরিবেশ দূষিত হয়, এর জন্য আমাদের কলেরা, তারপরে ডায়রিয়া ইত্যাদি রোগ হয়। আসলে আমাদের অনেক সময় চেপে রাখতে হয়, সেটার বদলে আমাদের অনেক সময় ঝুঁকি থেকে থাকে। আর এইসব ঝুঁকির পূর্ণের মাধ্যমে আমরা অনেক ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়ি। অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাহী প্রকৌশলী বিষয়টিকে সরাসরি দুর্নীতি বলতে নারাজ। নিয়মের বাইরে গেলেই হয়তো সেটা অনিয়ম। এখন অনিয়ম মানে যে সেটা হচ্ছে আপনি মানে দুর্নীতি, তা কিন্তু নাও হইতে পারে। যে সমস্ত ওয়াশ ব্লকের কাজ এখনো হয়নি বা আংশিক হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। যেহেতু ঊর্ধ্বতন অফিসে জানানো হয়েছে, এবং আমার মনে হয় তাদের যে নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ঘটনা সত্যি হলে আমরা আমাদের এখান থেকে আমরা উপরে পাঠিয়ে দিব, মিনিস্ট্রিতে পাঠিয়ে দিব। ওনাদের যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, ওনাদের এগেনস্টে যে ব্যবস্থা নেওয়া উচিত চাকরির শৃঙ্খলা অনুযায়ী, সেভাবে ব্যবস্থা নেবেন আশা করি। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এবারে কৃষি সংবাদ। দেশের অন্যতম বৃহৎ ড্রাগন ফলের হাট ঝিনাইদহের গৌরীনাথপুরে, যা এখন পরিচিত ড্রাগনের রাজধানী হিসেবে। ফলের ভরা মৌসুমে প্রতিদিনই বিক্রি হচ্ছে কোটি টাকার ফল। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজারের প্রতিদিনের চিত্র এটি। মৌসুমের এই সময়ে প্রতিদিনই প্রায় কোটি টাকার ড্রাগন ফল বিক্রি হচ্ছে, যা জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। এখানে খুব সহজে ফল ক্ষেতের থেকে উত্তোলন করে নিয়ে এসে বাজারে দিতে পারছে। দূর দূর থেকে ব্যাপারী আসে, আমরা দাম ভালো দাম পাই, ভালো দামে বেশি, আর মালের টাকাটা ওরা সবসময় মানে নগদে পেয়ে যায়। আমরা যারা বেকার আছি তাদের জন্য অনেক ভালো হইতেছে। বেকার থাকার চেয়ে আমরা এই যে এই জায়গায় কাজ করতেছি, দেশের জন্য ভালো, আমাদের ফ্যামিলির জন্য ভালো। কৃষি বিভাগ বলছে নিরাপদ ফল উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থাপনায় কাজ করছেন তারা। বাজার পর্যায়ের বাজার কমিটি সহ যারা ক্রেতা, তাদেরকেও আমরা উদ্বুদ্ধকরণ করছি। আমরা বিভিন্ন সভা করছি যেন ক্ষতিকর অপদ্রব্য প্রদান করে উৎপাদিত কোনো ড্রাগন ফল বাজারে বিক্রি কেউ না করেন। এই ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, এবং সেই সাথে বাজার উন্নয়নের জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। মহেশপুরের গৌরীনাথপুর এই বাজারে ঝিনাইদহের 3টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ও যশোর জেলার কৃষক তাদের উৎপাদিত ড্রাগন ফল বিক্রি করেন। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি প্রতিপাদ্যে খুলনায় শুরু হয়েছে 3 সপ্তাহের বৃক্ষ মেলা। আয়োজন করা হয়েছে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে মেলা। ক্রেতা আকর্ষণে দেশি বিদেশি হাজারো বৃক্ষরাজির পসরা বসিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। পরিবেশ সুরক্ষা ও সবুজ বিপ্লবকে এগিয়ে নিতে খুলনা সার্কিট হাউস মাঠে অযুত বৃক্ষের সমাহার। শোভা পাচ্ছে প্রায় বিলুপ্ত ও হারিয়ে যাওয়া অনেক উদ্ভিদ। গাছ আমাদের অক্সিজেনের সাথে বিভিন্ন খাদ্য উপাদান সরবরাহ করে। আমাদের বিভিন্ন কাজে লাগে, গাছ থেকে আমরা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন পাই। এই গাছ যদি না থাকতো, সুন্দরবন যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এই গাছ থেকে মানে ঝড়টা মোকাবিলা করতে পারতাম না। বাংলাদেশের বিভিন্ন বনে অনেক ধরনের বন্যপ্রাণী ছিল, কিন্তু দিন দিন এই বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই কারণে মানুষদের মাঝে সচেতনতা তৈরি করার কিলিপ কাঁঠাল, সবেদা আছে, জি9 কলা আছে, ওডিসি সজনো আছে, যা 12 মাস সজনো হবে। নানান প্রজাতির দেশীয় গাছের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষা আন্দোলন বেগবান করার আহ্বান সংশ্লিষ্টদের। সবাই আমরা গাছ লাগাবো,
গাছের পরিচর্যা করব, আমাদের পৃথিবীটাকে সবুজ করব, স্নিগ্ধ করব এবং আমরা পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখবো। ধুঁকতে থাকা পরিবেশ প্রতিবেশের ভারসাম্য ফেরাতে বৃক্ষরোপণের অভ্যাসের পাশাপাশি প্রকৃতির সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনরা। প্রাণ বৈচিত্র্য এবং এই জীব বৈচিত্র্যকে আমরা রক্ষা করব, এর বৈচিত্র্য আরো বাড়িয়ে তুলব, সকলকে অনুরোধ করব আপন স্বজন আপন প্রিয়জন নিয়ে এই বৃক্ষ মেলা আমরা দেখব। সবুজ বিপ্লবের কোনো বিকল্প নেই। আমরা যদি সফলতা পেতে চাই তাহলে আমাদের অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। আমাদের সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই একত্রে কাজ করব। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলায় সবুজ বেষ্টনী তৈরির প্রত্যয়ে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ৬১টি স্টল অংশ নিয়েছে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টার নির্দেশ, আজ রাষ্ট্রীয় শোক। বিমান দুর্ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক, হতাহতদের পরিবারের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর রাখতে ভোলাই প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়ায় বিশিষ্টজনদের গুরুত্বারোপ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।